মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকবে। সমস্যা যেমন আছে তার সঙ্গে সমাধানও আছে। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। যেমন বলছিলাম যে সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নিজেকে ভালোবাসাতে শেখা এত কঠিন কেন? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় অন্যকে খুশি করতে, অন্যের প্রত্যাশা পূরণ করতে, কিন্তু নিজের প্রয়োজন, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে কেউ শেখায় না। তাই বড় হয়ে যখন কেউ নিজের জন্য একটু সময় নেয়, নিজের ভালো লাগার কথা ভাবে, তখন মনের ভেতর থেকেই একটা অপরাধ বোধ কাজ করে। এটা কি স্বার্থপরতা হয়ে যাচ্ছে? অথচ সত্যিটা হলো যে নিজেকেই ভালোবাসতে জানে না, সে অন্য কেউ পূর্ণভাবে ভালোবাসতে পারে না। একদমই তাই। যাব পরের প্রশ্নে। একটা খারাপ সম্পর্ক থেকে বের হওয়ার পর মানুষ নিজেকে কিভাবে আবার ভালোবাসতে শেখে বলুন তো? এটা একদিনে হয় না, হতে পারে না। ধীরে ধীরে আস্তে আস্তে হয়। প্রথমে নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হয়। বুঝতে হয় যে সম্পর্কটা খারাপ হওয়ার পুরো দায় নিজের একার ছিল না। এরপর নিজের পুরনো শখ, পুরনো বন্ধু, নিজের পছন্দের কাজগুলো আবার নতুন করে খুঁজে বের করতে হয়, যেগুলো সম্পর্কে থাকতে থাকতে হারিয়ে ফেলেছিল। প্রতিদিন একটু একটু করে নিজের সাথে সময় কাটাতে কাটাতেই একদিন বুঝতে পারে নিজের সঙ্গটাও আসলে খারাপ নয়, বরং শান্তি। আচ্ছা, আরেকটি প্রশ্ন। নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা মানুষ কিভাবে আবার নিজেকে ফিরে পায় বলুন একটু। ছোট্ট ছোট্ট সাফল্য দিয়ে, বড় কোনো লক্ষ্য পূরণ করে নয়, বরং প্রতিদিন যে ছোট ছোট কাজগুলো নিজে করতে পেরেছে সেগুলি লক্ষ্য করে। সময় মতো ঘুম থেকে ওঠা, একটা কাজ শেষ করা, কারো সাহায্য ছাড়াই একটা সমস্যার সমাধান করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে প্রমাণ করে দেয় যে সে এখনো সক্ষম, এখনো নিজের জীবন নিজে চালাতে পারে। আত্মবিশ্বাস একবারে ফিরে আসে না। আত্মবিশ্বাস একবারে ফিরে আসে না, প্রতিদিনের ছোট প্রমাণ জমা হয়ে তৈরি হয়। আচ্ছা, আরেকটি কথা বলুন যে কারো ওপর থেকে বিশ্বাস উঠে গেলে সম্পর্কে কি আর আগের মতো হতে পারে সম্পর্কটা? হুবহু আগের মতো হয় না, মানে একই রকম ভাবে হয় না, আচ্ছা, কিন্তু নতুন এক রূপে সম্পর্কটা টিকে থাকতে পারে। বিশ্বাস একবার ভাঙলে সেই সেই কাচের টুকরো জোড়া লাগানো যায়, কিন্তু ফাটলের দাগটা থেকেই যায়। যে দুজন মানুষ এই সত্যিটা মেনে নিয়ে সেই দাগ নিয়ে সম্পর্কটা আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করে, তারাই আসলে সবচেয়ে পরিণত ভালোবাসার উদাহরণ তৈরি করে। তাই মানে যতই হোক ওই কাছের ওই চিটটা রয়ে যায়, চিটের দাগটা দাগটা রয়ে যায়। একদম। ওই দাগ নিয়ে যদি তুমি বাঁচতে পারো তাহলে হ্যাঁ। ঠিক আছে। এই যে মায়েরা কেন নিজের স্বপ্নের কথা কখনো বলেন না? কারণ সন্তান জন্মের পর থেকে একজন মায়ের কাছে নিজের স্বপ্নের চেয়ে সন্তানের ভবিষ্যৎ বড় হয়ে যায়। হয়তো তারও ইচ্ছে ছিল চাকরি করার, নিজের একটা পরিচয় গড়ে তোলার, কিন্তু সংসার আর সন্তান সামলাতে গিয়ে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে একটা ড্রয়ারে বন্ধ হয়ে যায়। সন্তান বড় হয়ে যখন নিজের স্বপ্নের পেছনে ছোটে, তখন মা শুধু দূর থেকে দেখে খুশি হন, নিজের অপূর্ণ স্বপ্নের কথা মুখ ফুটে কখনো বলেন না। এই যে মায়ের কথা বলি, যদি এই যে মায়ের আত্মত্যাগ কেন সন্তান বড় না হওয়া পর্যন্ত বোঝা যায় না? কারণ ছোটবেলায় খাবার প্লেটে মায়ের কম খাওয়া, নিজের জন্য নতুন কিছু না কেনা, সবচেয়ে ভালো অংশটা সন্তানের পাতে তুলে দেওয়া, এসব তখন খুব স্বাভাবিক মনে হয়। বড় হয়ে নিজে যখন সংসার চালাতে গিয়ে বোঝা যায় একটা
পরিবারকে টিকিয়ে রাখতে কতটা ত্যাগ লাগে, তখনই প্রথমবার উপলব্ধি হয় মা যা করেছিলেন তা কোনো সাধারণ কাজ ছিল না, সেটা ছিল নীরব বীরত্ব। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, ডিভোর্সের কথায় আসি। আচ্ছা, ডিভোর্সের পর একজন মানুষ কিভাবে নতুন করে জীবন শুরু করবে, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, একটু বলুন। প্রথমেই যেটা করতে হয় তা হলো ব্যর্থতার অনুভূতি থেকে বের হয়ে আসা। ডিভোর্সকে অনেকে ব্যর্থতা মনে করে, অথচ এটা আসলে এমন একটা সম্পর্ক থেকে বের হয়ে আসার সাহস যা আর সুস্থ ছিল না। এরপর ধীরে ধীরে নিজের রুটিন নতুন করে সাজাতে হয়। পুরনো সামাজিক পরিচয়, কারো স্বামী স্ত্রী থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে হয়। এই যাত্রাটা কষ্টের হলেও একটা সময় পর মানুষ বুঝতে পারে যে সে একা নয়, বরং সে মুক্ত। একদমই তাই। ডিভোর্সের পর সন্তানরা সবচেয়ে বেশি কি নিয়ে ভয় পায়? সন্তানরা সবচেয়ে বেশি ভয় পায় এই ভেবে যে বাবা মা দুজনের কাউকে বেছে নিতে হবে, অথবা তারা দুজনকেই সমানভাবে ভালোবাসতে পারবে না। এছাড়া তাদের মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে, এটা কি আমার দোষে হয়েছে? যদিও এর সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকে না, তবু ছোট মনে এই অপরাধ বোধ জন্মায়। কেউ কিন্তু ভাবে না এটা, বলো। তাই বাবা মায়ের উচিত সন্তানকে স্পষ্ট করে বোঝানো যে এই সিদ্ধান্তের সাথে তাদের ভালোবাসার কোনো সম্পর্ক নেই। এবং এই কথা প্রসঙ্গেই আমি আসি, টক্সিক রিলেশনশিপ, মানে টক্সিক সম্পর্কে থাকা মানুষ কেন নিজেই মানে বুঝতে পারে না সে কষ্টে আছে? খুব দারুণ কথা বলেছ। কারণ টক্সিক সম্পর্ক ধীরে ধীরে মানুষকে স্বাভাবিক বোধ শক্তিকে বদলে দেয়। প্রথম দিকে যা অস্বাভাবিক মনে হতো, অতিরিক্ত নিয়ন্ত্রণ, সন্দেহ, অপমান, সময়ের সাথে সেটাই স্বাভাবিক মনে হতে শুরু করে। মানুষটা নিজেকে বোঝায় সবার সম্পর্কেই এমন ঝামেলা হয়, অথচ বাইরে থেকে দেখলে বন্ধু, পরিবার সহজেই বুঝতে পারে যে সেই সম্পর্কটা তাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। এবং টক্সিক সম্পর্কের কথা বলছি, টক্সিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক লক্ষণ কোনটি? যখন একজন মানুষ তার সঙ্গীর সামনে নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়, এটাই সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। সুস্থ সম্পর্কে মানুষ নিজের মতামত, রাগ, কষ্ট সবকিছু নির্ভয়ে বলতে পারে, কিন্তু টক্সিক সম্পর্কে মানুষ প্রতিটা কথা বলার আগে ভাবে, এটা বললে ও রেগে যাবে না তো? এই ভয় নিয়ে বাঁচা মানে ধীরে ধীরে নিজের ব্যক্তিত্বকেই হারিয়ে ফেলা। একদমই তাই। পরের প্রশ্নটি হলো, কেন মানুষ জেনেও একটা টক্সিক সম্পর্কে থেকে যায় আর কি, টক্সিক সম্পর্কে সব জেনেও? কারণ ভালোবাসার স্মৃতিগুলো সহজে ভুলতে দেয় না। মানুষ ভাবে ও তো সবসময় এমন ছিল না, হয়তো আবার আগের মতো হয়ে যাবে। এই আশা নিয়েই তারা কষ্ট সহ্য করতে থাকে, একটু 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 করে নিজেকে ছোট করতে করতে। এছাড়া একা হয়ে যাওয়ার ভয়, এর চেয়ে ভালো কাউকে পাবো কিনা, এই অনিশ্চয়তাও মানুষকে একটা খারাপ সম্পর্কে আটকে রাখে। একদমই তাই। মানে আজকে যে প্রশ্নের উত্তরগুলো আমরা পেলাম, এবং এটা সবাই রিলেট করতে পারবে, মানে প্রত্যেকটা দর্শক বন্ধু তাদের মনের কথা আপনি বললেন, এবং সত্যি খুব ভালো লাগলো। এবং আজকে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজিটাকে কি সুন্দর আপনি সাইকোলজির সঙ্গে মেলালেন, সেটাই আমি দেখলাম। মানে ইতিহাসে আমি বলবো প্রথমেইবার কোনো অ্যাস্ট্রোলজার এত সাইন্টিফিক্যালি উত্তর দিলেন। তো অনেকেই আমাদেরকে খুব মেসেজ করছে যে তারা এই যে সাইন্টিফিক জিনিসটাকে শিখতে চায়,
চায়। মানে আগে অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু মানুষ এত শিখতে চাইতো না, কিন্তু যবে থেকে আপনি বুঝিয়েছেন যে এটা একটা সায়েন্স, প্ল্যানেটসের সায়েন্স বা সাইকোলজিক্যাল জিনিসগুলো যে বুঝিয়েছেন আপনি মানুষকে, তার জন্য কিন্তু সকলে খুব শিখতে চায়। আমাদের একাডেমি তো আছেই, মানে একটা ছাদের নিচে সব কিছু, এবং যারা শিখতে চায় এই জিনিসটাকে তাদেরকে আপনি কি বলবেন? যারা শিখতে চাই করে সময় নষ্ট না করে এখনই এই মুহূর্তে এই সময় অ্যাডমিশন নিয়ে নাও, কেন শিখতে চাই ভাবতে ভাবতে 1 বছর চলে যাবে। তো তাই বছরের পর বছর শেষ না করে এই সময়টাকে কাজে লাগাও। আমি জয়দেব শাস্ত্রী হাতে ধরে শেখাই, আমার পুরো টিম তোমাদেরকে শিখিয়ে তৈরি করে এবং এমন একটা জায়গায় পৌঁছে দেবে তোমরা বলবে যে না, সিদ্ধান্তটা আমি ঠিক সময় নিয়েছিলাম। তাই আর দেরি নয়, আর নয় দেরি, এখনই কন্ট্যাক্ট করো। যারা কনসালটেন্সি করতে চাইছো, জ্যোতিষের যে কোনো সমস্যা, যে কোনো মানে মানসিক হোক, যে কোনো সমস্যা নিয়ে একবার অন্তত কনসালটেন্সিটা করিয়ে নাও। এবং যারা শিখতে চাইছো তারা এখনই কন্ট্যাক্ট করো, আমি আছি তোমাদের সাথে, তোমাদের পাশে থাকবো, চিরদিনই আছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।